এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সে কি তুমি? আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় ঘরে আসার পথ ভুলেই গেছো। অবশেষে মহারানীর ঘরে পা পড়লো তবে। আদ্রিকা ভালোই বুঝলো সকাল থেকে আয়নের সাথে কথা বলার সময় পায়নি দেখে সে এখন খোঁচা মারছে। আয়নের পাশে বসে আদ্রিকা বলল, এভাবে বলছেন কেন? আপনি তো দেখলেন সকাল থেকে কত কাজ করতে হলো সবাইকে। আমি তো আপনাকে খাইয়ে দিলাম, এমনকি আপনি নিজেও ব্যস্ত ছিলেন কাজে। আয়ন টেনে টেনে বলল, হ্যাঁ, এখন বাহানা বানাও। আসল কথা হচ্ছে আমাকে তুমি এখন আগের মতো কেয়ার করো না। আদ্রিকা ভ্রু কুচকে বলল, আপনার মতলবটা কি বলুন তো? এরকম বাচ্চাদের মতো করছেন কেন? আয়ন চোখ বড় বড় করে বলল, আরে বাস, আমার বউ দেখছি খুবই বুদ্ধিমতী। এরপর ধরপড় করে উঠে এসে আদ্রিকার কাছে ঘেঁষে বসলো আর বাচ্চাদের মতো করে বলে উঠল, ঠিক বলেছ, আমার একটা মতলব আছে। আদ্রিকা ভ্রু উপরে উঠিয়ে জিজ্ঞেস করলো, কি মতলব? আয়ন হাত দিয়ে নিজের গাল ইশারা করলো। আদ্রিকা বুঝতে না পেরে তাকিয়ে রইল। আয়ন বলল, এখানে একটু আদর করে দাও। আদ্রিকার চোখ বড় বড় হয়ে গেল আর বলল, আপনি কি দিন দিন নির্লজ্জ বেহায়া পুরুষে পরিণত হচ্ছেন? আয়ন মাথা নেড়ে বলল, হুম, বেহায়া হলে তোমাকে জিজ্ঞেস করতাম না, নিজেই চুমু নিয়ে নিতাম। তবে আমি তো আবার ভদ্র সুশীল একটা সরল মানুষ, এই কারণে চেয়ে নিচ্ছি। এই যে গালে এখানে একটা সুন্দর জবরদস্ত চুমু দাও তো। সকাল থেকে ভিটামিন চুমু শূন্যতায় ভুগছি আমি। আদ্রিকা আগের মতো করে বলল। আপনি এগুলো কোথা থেকে শিখে এসেছেন বলুন তো? আয়ন এবার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো আর বলল, তুমি যদি আমাকে চুমু না দাও, এখান থেকে আমি যেতে দেব না তোমাকে। এক্ষুনি ভদ্র ভালো মেয়ের মতো এখানে একটা চুমু দিয়ে চলে যাও, আটকাবো না। কারণ আমি খুব ভালো করে জানি আজকে সারা রাত তোমাকে আমি আর পাবই না। এমন কি হতে পারে আগামী 2 দিন বিয়ের অনুষ্ঠানের কারণে তোমার আশেপাশেও যেতে পারবো না। তাই এখন ফটাফট একটা সুন্দর করে চুমু দাও তো বউ। আদ্রিকা আগে হলে লজ্জা পেত, কিন্তু এখন সে অবাক হয়েই কুল পাচ্ছে না। চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে আয়ন নামক মানুষটির দিকে। লোকটা একদম হুট করেই বদলে গেল কেন? সন্ধ্যার আবেশে নেমে এসেছে। আকাশে লালচে গোলাপি আভা মিশে গেছে গোধূলির আলোতে। তাদের বাড়িটি যেন রূপকথার মতো সাজানো হয়েছে আজকের মেহেদি অনুষ্ঠানের জন্য। বাড়ির প্রতিটি কোণ আলোয় ঝলমল করছে। টিমটিমে লাইটের শাড়ি যেন তারার মালা হয়ে উঠেছে। ছাদের পরিবেশটাও কোনো অংশে কম নয়। এখানেই তো মূল অনুষ্ঠান। নয়নতারাকে মেহেদি পরানো হবে। চারিদিকে ফুলের মালা ঝুলছে, বাতাসে মৃদু সুগন্ধ ভাসে। সাদা, গোলাপি ও সবুজ রঙের কাগজের লণ্ঠনগুলো নরম আলো ছড়িয়ে দিচ্ছে, আর মাটিতে সাজানো দীপাবলির প্রদীপগুলো যেন ছাদের শোভা আরও বাড়িয়ে তুলেছে। আলো ঝলকানির মধ্যে গাছপালার সবুজ শীতলতা আর ফুলের রঙের বাহার এক অনন্য মাধুর্য তৈরি করেছে। সব মিলিয়ে ছাদটি যেন কোনো জাদুকরী বাগান, যেখানে আজকের মেহেদি অনুষ্ঠানে ঘিরে তৈরি হয়েছে এক মোহনীয় আবহ। বাড়ির সবাই সেজেগুজে ছাদে এসে বসেছে। সেখানে আজকের মেহেদি অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। ছাদের মাঝখানে বিরাট এক স্টেজ সাজানো হয়েছে, যা যেন রাজকীয় আসন। স্টেজের চারপাশে ঝুলছে সুদৃশ্য পর্দা, যার প্রান্তে ঝিলমিল করছে লাল আর সোনালি জরি। স্টেজের পেছনে ফুলের পর্দা, যা বিভিন্ন রঙের গাঁদা, রজনীগন্ধা আর গোলাপ দিয়ে তৈরি, যেন এক ফুলের স্বর্গ। স্টেজের উপরে ঝুলছে রূপালী ঝাড়বাতি, যার আলোর ঝিলিক চারপাশে সবকিছুকে আরো উজ্জ্বল করে তুলছে। সবাইকে ঘিরে রয়েছে নরম কুশন, রেশমি কাপড়ে মোড়ানো সুন্দর আসন, যেখানে তারা বসে অনুষ্ঠান দেখছে। হালকা গানের সুরে ছাদটি ভরে উঠেছে, আর সকলে যেন এক স্বপ্নময় সন্ধ্যার অপেক্ষায় আছে। সারা পরিবেশ আনন্দের আবহ, হাসি, ঝংকার আর রঙিন পোশাকের আভা মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্য। আয়ন সহ বাড়ির সব ছেলেরা সবুজ পাঞ্জাবি পরে ছাদের এক কোণে বসে আছে। আজকের এই মেহেদি অনুষ্ঠানে বিশেষত্ব হলো সবাই সবুজ রং পরবে। মেয়েরা সবুজ শাড়ি আর ছেলেরা সবুজ পাঞ্জাবি। আয়নও নিজেরও আদ্রিকার জন্য ম্যাচিং ডিজাইনার সবুজ পাঞ্জাবিও শাড়ি এনেছিল। একটু আগেই সে শাড়িটা আদ্রিকার হাতে তুলে দিয়ে এসেছে এবং বরাবরের মতোই আদেশ করেছে যেন সে বেশি না সাজে, হালকা করে সাজলেই হবে।
ওই একটু সাজেই আয়নের হৃদস্পন্দন থামিয়ে দিতে সক্ষম। চারপাশে সাজসজ্জা আর পরিবেশের সৌন্দর্য আয়নের চোখে ধরা দিচ্ছিল, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। কিছুক্ষণ পর বাড়ির মেয়েরাও ছাদে আসা শুরু করলো। আয়ন খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সিঁড়ির দিকে। হয়তো এখনই চলে আসবে তার হৃদয় হরণী, আর এক্ষুনি তাকে খুন করে ফেলবে তার মুগ্ধতায়। হিমেলও দেখছিল আগত মেয়েদেরকে। তার ভাবনায় এক একটা মেয়েকে শাড়ি পরে অ্যানাকোন্ডার মতো লাগছে। আসলে তাদের অনেক আমেরিকান আত্মীয়রাও আজ আনন্দ করার জন্য শাড়ি পরেছে, যা হিমেলের একদম পছন্দ হচ্ছে না। শাড়ি বাঙালিকেই মানায়। হিমেল যখন সবাইকে একবার দেখে আর চোখ ফেরাতে যাবে, তখনই তার চোখ আটকে গেল সবুজ শাড়ি পরিহিতা অদ্ভুত রমণীর দিকে। তার মনই থেমে গেল। কি ব্যাপার, এই মেয়েকে খুব চেনা চেনা লাগছে তো, আগে তো কখনো দেখেনি। দূর থেকে খুব মনোযোগ দিয়ে হিমেলের তাকানোর মাঝে উক্ত রমণী যখন ধীরে ধীরে এগিয়ে আসলো স্টেজের দিকে, তখনই হিমেল চমকে উঠল। এ তো রামিসা, এত সুন্দর লাগছে কেন আজকে তাকে? শাড়ি পরে তো দেখছি হুট করে মেয়েটা বড় হয়ে গেল। বহু সময় নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে হিমেল চোখটা সরিয়ে নিল। এভাবে কেন তাকাচ্ছে সে? ওই পটলের মধ্যে আবার কি দেখার আছে? শাড়ি পরেছে দেখে কি সুন্দর হতে পারবে নাকি? এইসব ভাবনার মাঝেও ছেলেটা আজ চোখে কয়েকবার রামিসাকে পর্যবেক্ষণ করলো। এরই মধ্যে আয়ন বলে উঠল, দেখেছিস আমার বোনকে কত সুন্দর লাগছে? তাহলেই ভাব আমার বউটাকে ঠিক কতটা। বলতে পারল না আয়ন। থেমে গেল তার কণ্ঠনালী। বরাবরের মতোই চোখের মনি আটকে গেল আদ্রিকার অস্তিত্বে। স্তব্ধ হয়ে গেল ছেলেটা। হঠাৎ করেই ছাদে আদ্রিকার উপস্থিতি যেন সবকিছুকে থমকে দিল। আদ্রিকা সবুজ শাড়িতে সেজে আসার সাথে সাথে চারপাশের সব আলো যেন তার সৌন্দর্যের সামনে ম্লান হয়ে গেল। শাড়ির নরম সবুজ রং তার কোমল চেহারাকে আরো উজ্জ্বল করে তুলেছে, আর তার মাথায় গাঁথা ফুলের মৃদু গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে। তার প্রত্যেকটি পদক্ষেপ শাড়ির কুঁচিরা নড়ছে, আর তার মৃদু হাসি যেন চারপাশের সবাইকে মুগ্ধ করে দিচ্ছে। আয়নের হৃদয়ে যেন এক ঝলক আলোড়ন জাগে। তার চেহারায় মুগ্ধতা সব স্পষ্ট হয়ে ওঠে, যেন সেই মুহূর্তটিকে কখনো ভুলতে পারবে না। সবকিছু ছাপিয়ে আদ্রিকার সৌন্দর্য আর তার উপস্থিতির মোহনীয়তায় ছাত্রী যেন স্বপ্নের মতো হয়ে উঠেছে। এই মুগ্ধতার মধ্যে ছাদের টিমটিমে আলো, স্টেজের শোভা আর অনুষ্ঠানের আবহাওয়া মিলেমিশে তৈরি করেছে এক রোমাঞ্চকর হৃদয় ছোঁয়া মুহূর্ত, যা আয়নের মনে এক অনন্য স্মৃতি হিসাবে থেকে যাবে। আয়ন আশেপাশে থাকা মানুষের পরোয়া না করে আদ্রিকাকে দেখে মুগ্ধ হয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে নরম এবং ধীর গলায় বলল, তুমি আজকের এই সন্ধ্যাকে যেন এক অন্যরকম রূপ দিয়েছ। সবুজ শাড়িতে তোমাকে দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই তোমার মাঝে আশ্রয় নিয়েছে। তোমার সৌন্দর্য, তোমার এই মৃদু হাসি আমার সমস্ত পৃথিবীকে আলো করে দিয়েছে। আজকের এই সন্ধ্যায় তোমার চোখের তারায় আমি সেই আবেগ আর কোমলতাকে দেখছি, যা হাজার কথা বলার পরেও বোঝানো যায় না। তুমি আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত হয়ে উঠছ। প্রতিটি শ্বাসে যেন তোমাকে অনুভব করতে পারি। তোমার উপস্থিতি আমার হৃদয়কে পূর্ণ করে দিয়েছে, যেমন চাঁদ পূর্ণিমার রাতে আকাশকে আলোয় ভরিয়ে দেয়। এই কথা বলার পর আয়নের চোখে সেই মুগ্ধতা আর ভালোবাসা আরও স্পষ্ট হয়ে ওঠে, যেন এই মুহূর্তটি তার জীবনের সব থেকে প্রিয় স্মৃতি হয়ে থাকবে। একটু পরেই মেহেদি অনুষ্ঠান শুরু হয়ে যায়। নয়নতারাকে স্টেজে বসানো হয়। সার্জিসও তার পরিবার সহ হাজির হয় অনুষ্ঠানে। সবার চোখে মুখেই উৎফুল্লতা। আদ্রিকা আর রামিসা দুজনে মিলে নয়নতারার দুহাতে মেহেদি পরিয়ে দিয়ে থাকে, আর আত্মীয়রা সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করছে। মেহেদি পরানোর এক পর্যায়ে আদ্রিকা নয়নতারাকে বলে, সার্জিসের নাম কোন হাতে লিখে দেব নয়ন? নয়নতারা বলে, ওর নাম হাতে লিখতে হবে কেন? এটাও নিয়ম? আদ্রিকা হেসে বলে, এটা নিয়ম না, তবে অনেকেই ভালোবেসে এটা করে। নয়নতারা একবার সার্জিসের দিকে তাকিয়ে বলল, বাম হাতের তালুতে দাও। আচ্ছা। রামিসা বলে, জানো নয়ন আপু, তোমার মেহেন্দির রং এর ওপর ডিপেন্ড করবে যে সার্জিস ভাই তোমায় কতটা ভালোবাসে। নয়নতারা অবাক হয়ে বলে, সে কি, কিভাবে? আরে তোমার মেহেন্দির রং যদি বেশি লাল হয় তাহলে সার্জিস ভাই তোমায় ভালোবাসে, আর যদি লাল না হয় তাহলে। বলেই রামিসা শয়তানি হাসলো। এটা শুনতে পেয়ে সার্জিস বলে উঠল, শালিকা, তুমি কি আমার বিয়ে হওয়ার আগেই আমার সংসারে আগুন দেওয়ার চেষ্টা করছো? নয়নতারা রেগে বলল, কেন তোমার ভয় হচ্ছে? সত্যি বলছি,
আই সোয়ার, আমার মেহেন্দি যদি লাল না হয় তাহলে তোমার খবর আছে, হাত পা বেঁধে একদম উগান্ডা পাঠিয়ে দিব। সবাই হো হো করে হেসে উঠল, আর বেচারা সার্জিসের মুখটা কালো হয়ে গেল। রাত গভীর হতে থাকলো এবং আত্মীয় স্বজনও ধীরে ধীরে কমতে থাকলো। আজকে সবাই প্ল্যান করেছে যে রাত্রেবেলা খুব আনন্দ করবে। সার্জিস সহ আত্মীয় স্বজনরা সবাই চলে গেলে আনিমা চৌধুরী, রাবেয়া বেগম এবং আজিম চৌধুরী তারাও নিচে চলে যায় আগামীকালকের আয়োজন করতে। বসে থাকার একদম সময় নেই, আর বাকি সবাই ছাদে থেকে যায় আনন্দ করার জন্য। হিমেল বলে উঠল। এখন কি খেলা যায় বলতো? রামিসা বলল। চলো লুকোচুরি খেলি। হিমেল বিরক্তিতে চোখ পাকিয়ে তাকালো। এই মেয়ে কি আমাদেরকে নিজেদের মতো বাচ্চা ভাবে? অসহ্য। আয়ন বলে উঠল। তার থেকে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি, ভালো হবে না? নয়নতারা বলল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ইটস গ্রেট। আয়ন বলল। রামিসা যা, নিচ থেকে একটা বোতল নিয়ে আয়। শুরু হয়ে গেল ঐতিহাসিক ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা। প্রথমে রামিসা বোতল ঘোরালো, কিন্তু সেটা ঘুরে রামিসার দিকেই গিয়ে থামলো। রামিসা অভিমানী কণ্ঠে বলল। যা বাবা, এটা তো বেইমানি। আয়ন বলল। বল কি নিবি? রামিসা সাহসের সাথে বলল। ডিয়ার। হিমেলে যেন এটারই অপেক্ষা ছিল। সে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল। ডেয়ারটা আমি দিই আয়ান। আয়ন বলল। শিওর? রামিসা ব্রু কুচকে গেল। এই লোক কেন ডিয়ার দিতে চাচ্ছে, না জানি কি দিয়ে দেয়। হিমেল একটা শয়তানি হাসি দিয়ে বলল। রামিসার মুখটা হাঁ হয়ে গেল। এই লোক বলে কি? হিমেলের চোখে শয়তানি হাসি। নয়নতারা যেন পছন্দ হলো বিষয়টা। রামিসা কাতর চোখে আদ্রিকার দিকে তাকিয়ে বলল। ভাবি। আদ্রিকা কাঁধ উচালো, যার অর্থ তার কিছুই করার নেই। হিমেলের দিকে কটমট করে তাকিয়ে রামিসা বলল। যাচ্ছি। হিমেল আরও খোঁচা দিতে আদ্রিকাকে বলল। ভাবি তুমিও একটু কষ্ট করে ওর সাথে যাও, দেখো সত্যি 25 বার করে কিনা। বলা তো যায় না, ফাঁকিবাজ বলে কথা। রামিসা আরেক ধাপ রেগে উঠে দাঁড়ালো, আর ধপ পা ধপ করে ছাদের সিঁড়ির দিকে চলে গেল। আদ্রিকাও পিছে পিছে গেল। ওরা যাওয়ার পর সবাই হেসে উঠল। আয়ন বলল। তুই আমার বোনটাকে এত জ্বালাস কেন বলতো? হিমেল হাসলো শুধু। মিনিট 10 পর রামিসা ফিরে এলো, রামিসের হাতে ঠান্ডা পানির বোতল। আদ্রিকা এসে বসে। বসতে বসতে বলল। 25 বার করেছে। নয়নতারা বলল। মিস রামিসা, 25 বার ছাদ থেকে নিচ থেকে ছাদে ওঠানামা করে আপনার অনুভূতি কেমন? রামিসা আরেকবার পানি খেয়ে উত্তর দিল। খুবই জঘন্য। এরপরে দ্বিতীয়বারের মতো বোতল ঘোরানো হলো। এবার গিয়ে বোতল থামলো আদ্রিকার দিকে। সবাই ও করে উঠল। ইমেল বলে উঠল। ভাবি কি নেবে তুমি? রামিসা বলল। ভাবি তুমিও ডিয়ার নাও। আদ্রিকা বলল। আচ্ছা ডেয়ার। এইবার রামিসা বলে উঠল। ভাবি এই ডিয়ারটা আমি তোমাকে দেব, একটা গান গেয়ে শোনাও। আদ্রিকা এমন ভাবে তাকালো যেন কেউ তার কলিজাটা চেয়ে নিয়েছে। হ্যাঁ? না ভাবি, হ্যাঁ, আমি মমির কাছে শুনেছি তুমি অনেক সুন্দর গান করতে পারো। এমনকি তুমি তো কলেজ লাইফে গানের জন্য অনেক পুরস্কারও পেয়েছো। একদম কোনো বাহানা বানাবে না, একটা সুন্দর করে গান শোনাও তো। আয়নও যেন অবাক হয়ে গেল। তুমি গান গাইতে পারো আদ্রিকা? কই, আমাকে তো কখনো বলনি। আদ্রিকা আমতা আমতা করে বলল। আরে না, আমি গান পারি না রামিসা। রামিসা বলল। নো এক্সকিউজ, মিথ্যে বলবে না, এক্ষুনি গাও, এটা ডিয়ার। আদ্রিকা সবার দিকে অসহায় চোখে তাকালো, কিন্তু কেউ তাকে পাত্তা দিল না। নয়নতারাও বলে উঠল। ভাবি প্লিজ গাও। আদ্রিকা এক পলক আয়নের দিকে তাকালো। আয়নও উৎফুল্ল চোখে তাকিয়ে রয়েছে। আদ্রিকা এবার একটা বড় শ্বাস নিয়ে গান শুরু করলো। আদ্রিকা যখন গান শেষ করলো, আয়নের মধ্যে যেন এক নিস্তব্ধ ঝড় বয়ে গেল। তার চোখের পাতা ভারী হয়ে আসছিল, কিন্তু সে চোখ বন্ধ করতে চাইল না। যেন এই মুহূর্তের মায়া থেকে বেরিয়ে আসা মানে এক অসীম সৌন্দর্যে হারিয়ে ফেলা। আয়ন এতটাই মুগ্ধ হলো যে তার মনে হলো সে যেন এক নতুন পৃথিবীতে পা রেখেছে। একটি পৃথিবী যেখানে শুধু সুরের আবেশ, হৃদয়ের নীরবতা এবং নিঃশব্দের গভীরতা, আকুলতা রয়েছে। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল তার শিরাগুলো দিয়ে সেই সুর বইছে। তার প্রতিটি শ্বাসে সেই গান ভাসছে। তার চোখের দৃষ্টিতে ছিল অপার বিস্ময় এবং গভীর আবেগের ছাপ। আদ্রিকার প্রতি তার এই মুহূর্তের প্রশংসা কেবল মুখে প্রকাশ করতে পারেনি, তার পুরো অস্তিত্ব যেন সেই প্রশংসায় প্রতিফলিত হয়ে উঠল। সে কিছুক্ষণ চুপচাপ বসে তাকিয়ে রইল। কোনো শব্দই তার ঠোঁট থেকে বের হলো না।
যেন ভাষা হারিয়ে ফেলেছে, যেন সে এক অন্য জগতে চলে গেছে। অবশেষে সবার হাততালির আওয়াজে আয়নের হুঁশ এলো। হিমেল তো সিটি বাজিয়ে বলে উঠল, জোস ভাবি, মারাত্মক, ফাটিয়ে দিয়েছ। আইন গভীর নিঃশ্বাস ফেল, যেন তার ফুসফুস আটকে থাকা প্রতিটি শব্দকে মুক্তি দিতে চাইল। আয়ন মনে মনে আওড়ালো, তোমার গানের সুরে আমার আত্মা যেন মিশে গেছে। আমি এতটা গভীরে কখনো পৌঁছাতে পারিনি। যেন তুমি আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন ছুঁয়ে দিয়েছ আদ্রিকা। সেই মুহূর্তে সে শুধু একজন শ্রোতা ছিল না, সে ছিল এক বন্দী যাকে সুরের কারাগারে আবদ্ধ করা হয়েছে এবং সে কখনোই মুক্ত হতে চায়নি। তুমি সত্যি অসাধারণ। আইন গভীর মুগ্ধতায় বলল। আদ্রিকা চোখ তুলে তাকালো। এই মানুষটা, এই একটা প্রশংসা বাক্যের কাছে তো হাজার প্রশংসা আদ্রিকার কাছে অতি তুচ্ছ, অতি নগণ্য। সে তো শুধুমাত্র এই মানুষটারই মুগ্ধতা চায়। আশেপাশে মানুষগুলোকে পরোয়া না করেই আইন আবার বলল, তোমার সুরে যেন নিঃশব্দ ব্যথার যে কথাগুলো আমি কখনো বলিনি সেগুলোই প্রতিধ্বনিত হয়ে উঠেছে। এই সুরে, এই ব্যথায় আমি যেন নিজের মধ্যেই হারিয়ে গেলাম। আদ্রিকা একটু লজ্জা পেল। ছোট্টদের সামনে এই লোক কিভাবে এসব বলে, একটুও লজ্জা নেই। নয়নতারা ও রামিসা ও ধ্বনি দিতে থাকলো। হিমেল খুক খুক করে কেশে পড়ল। বন্ধু বন্ধু, আমরাও আছি এখানে। রামিসা একটু টেনে টেনে বলল, ভাবি, তুমি কিছু বলছো না যে? আদ্রিকা একটু থেমে গভীরভাবে আয়নের চোখে চোখ রেখে বলল, কিছু অনুভূতি হয়তো কখনো ভাষায় প্রকাশ করা যায় না, শুধু সুরেই বলা যায় অথবা বুঝে নিতে হয়। আয়ন আবারও মনে মনে আওড়ালো, তুমি যা বলতে চাও আমি তা বুঝতে চাই আদ্রিকা। সময় ধারাবাহিকতা অমিতবাহী, সে যেন একটি নিরন্তর প্রবাহ, কখনো থেমে থাকে না। এক মুহূর্তের জন্য হয়তো আত্মবিশ্বাস জাগানোর সুযোগ নেই। সময় কখনো ফিরে তাকায় না, বরং কেবলমাত্র সামনে এগিয়ে যায়। দিন এবং রাতের সীমানা মুছে যায়, একে অপরের মাঝে লীন হয়ে যায়। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্নের মাঝে সময় অবিরাম বিচরণ করে, মানুষের জীবনে এক অনিবার্য সঙ্গী হিসাবে। এভাবেই চলে এলো নয়নতারার বিয়ের দিন, সেই কাঙ্ক্ষিত দিনটি। বিয়ের দিনটি যেন ক্যালিফোর্নিয়ার প্রান্তে একখণ্ড বাঙালি স্বর্গ রচনা করলো। সূর্য ওঠার সাথে সাথে চারপাশে যেন বিয়ের আমেজ ছড়িয়ে পড়ল। বাড়ির চারিদিকে উজ্জ্বল রঙের ফুলের মালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেন প্রকৃতির সকল রং মিলেমিশে এক আনন্দের গান গাইছে। গেট থেকে শুরু করে বাড়ির প্রতিটি কোণ সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতিটি জায়গায় আলোর ঝলকানি যেন দিনের আলোকেও ম্লান করে দিচ্ছে। আইন, হিমেল সহ সব ছেলেরা যে যার কাজে ব্যস্ত। বাড়ির মেয়েরা ওই এদিক ওদিক ছোটাছুটি করছে। বিয়ের মঞ্চটি হলো মূল আকর্ষণ। সোনালি এবং লাল রঙের থিমে সাজানো মঞ্চ যেন রাজকীয়তার প্রতীক হয়ে উঠল। চারপাশে বড় বড় ফুলের তোড়া, ঝাড়বাতি আর লাল সোনালি রঙের কাপড়ে ঢেকে থাকা বসার স্থানগুলো মিলেমিশে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করলো। মঞ্চের উপরে ঝুলছে ঝাড়বাতি, যা যেন আকাশের তারা হয়ে মঞ্চকে আলোকিত করেছে। চারিদিকে মিষ্টি ঘ্রাণ এবং অতিথিদের আনন্দমুখর কোলাহল যেন পরিবেশটিকে আরও জীবন্ত করে তুলেছে। কোণে হিসেবে নয়নতারাকে সেই সাদা রঙের বল গ্রাউন্ডে হালকা সাজে সাজানো হয়েছে। আইনের চোখে ছিল এক অন্যরকম প্রশান্তি। বোনকে এমন সাজে দেখে তার মন ভরে উঠছিল গর্ব আর ভালোবাসায়। এই দিনটি হয়ে উঠল একটি পরিবারের জন্য স্মরণীয় মুহূর্ত, যেখানে ভালোবাসা, আনন্দ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটল। আমেরিকার মাটিতে এই বিয়ের আয়োজন যেন দূর দেশে থেকেও নিজের শিকড়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার প্রকাশ। বিয়ের পুরো আয়োজনের মধ্যে আইন যখন প্রথমবারের মতো আদ্রিকাকে দেখল, তখন সময় যেন থমকে গেল। আদ্রিকার পরনে একটি লাল রঙের বল গ্রাউন্ড, যা তার সৌন্দর্যকে যেন এক নতুন মাত্রা দিয়েছে। এটি আর নিজে গিয়ে পছন্দ করে আদ্রিকার জন্য কিনেছিল। গাউনটি ছিল অত্যন্ত সুরুচি সম্পন্ন। সিল্কের মসৃণতা এবং সূক্ষ্ম কারুকাজের সংমিশ্রণে তৈরি লালের উজ্জ্বলতা তার গায়ের রঙের সাথে মিলেমিশে তাকে যেন এক জীবন্ত মূর্তিতে পরিণত করলো। গাউনের ঝলমলে কাপড় আলোতে মৃদু ঝলক দিচ্ছে, আর সেই ঝলকানিতে আদ্রিকার প্রতিটি পদক্ষেপই যেন এক মায়াময় ছন্দের রূপে নিচ্ছে। গ্রাউন্ডটির নিচের অংশটি ফুলের মতো প্রসারিত, যা তাকে আরও রাজকীয় করে তুলেছে।
তার কোমর বরাবর থাকা একটি সরু সোনালী বেল্ট এবং তার শরীরের আকৃতিতে আরও ফুটিয়ে তুলেছে। আর গ্রাউনের উপরের অংশটি হালকা জরি কাজ করা, যা তার সৌন্দর্যের উপর এক ধরনের রূপকথার আভা এনে দিয়েছে। আদ্রিকার চুলগুলো খোলা, ঢেউ খেলানো এবং তার কাঁধের ওপর দিয়ে ঝরে কোমরে পড়ে। তার চোখের হালকা কাজল এবং তার ঠোঁটে লাল রঙের লিপস্টিক, যা তার গ্রাউন্ডটির সাথে সামঞ্জস্য রেখে তার পুরো চেহারায় এক অপূর্ব মাধুর্য এনে দিয়েছে। তার কানের দুলগুলো মৃদু আলোয় ঝলমল করছে, আর তার গলায় ছিল একটি সূক্ষ্ম সোনার চেন, যা তার পোশাকের সাথে মিলিত হয়ে তাকে আরও অপূর্ব করে তুলেছে। আয়ন এক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তার চোখে মুগ্ধতার এক অপরিসীম ছাপ ফুটে উঠল। আদ্রিকার এই সৌন্দর্য, এই গৌরব তার হৃদয়ের প্রতিটা কোণায় স্পন্দন জাগিয়ে তুলছে। সে বুঝতে পারছে না কিভাবে এই সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা যায়। তার চোখ যেন আদ্রিকার ওপর থেকে সরতেই চাচ্ছে না, এবং তার মনে হচ্ছিল সে যেন এক স্বপ্নের জগতে প্রবেশ করেছে, যেখানে আদ্রিকা তার হুলপরি। এই মুহূর্তে আইন সম্পূর্ণভাবে আদ্রিকার মায়ে আবদ্ধ হয়ে পড়ল। তার হৃদয় গভীর মুগ্ধতায় ভরে উঠল এবং সে অনুভব করলো এই মুহূর্তটি তার জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে। একটু পরে সার্জিসের পরিবার আসার পরেই শুরু হয়ে গেল মূল অনুষ্ঠান, নিকাহের আয়োজন। বিয়ের মূল অনুষ্ঠান নিকাহ দিনের অন্যতম আকর্ষণ। নিকাহের জন্য বাড়ির একটি অংশকে বিশেষভাবে সাজানো হয়েছে। নিকাহের জায়গাটি সাদা এবং সবুজ কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। প্রতিটি কোণে ছিল ফুলের তোড়া এবং আয়াত লেখা ফ্রেম। সবুজ রঙের কার্পেটে মোড়া মেঝে এবং সাদা কাপড়ে মোড়া বসার স্থানগুলো পুরো পরিবেশকে শান্তিময় এবং পবিত্র করে তুলেছে। নিকাহের সময় নয়নতারার পাশে বসেছে অনিমা চৌধুরী এবং নিকাহ খাতিব। নয়নতারার মুখে লজ্জার এক মিষ্টি হাসি। খতিব সাহেব নিকাহ শুরু করার আগেই নয়নতারার সম্মতি নেয়, এবং সেই সময় তার চোখে মুখে যে আনন্দময় উত্তেজনা, তা যেন সমস্ত ঘরে ছড়িয়ে পড়েছে। নিকাহ শেষে সবাই মোনাজাতে হাত তোলে এবং সবার চোখে মুখে তখন এক ধরনের প্রশান্তি আর কৃতজ্ঞতার ছাপ। নিকাহ শেষে বাড়ির অন্য অংশে আয়োজন করা হয়েছে অতিথিদের আপ্যায়নের। খাবারের টেবিলে রয়েছে বিভিন্ন ধরনের বাঙালি খাবার, বিরিয়ানি, রেজালা, কাবাব এবং মিষ্টি। খাবারের সুবাস যেন পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে। অতিথিদের মধ্যেও ছিল এক ধরনের আনন্দমুখর কোলাহল, যেন তারা বিয়ের এই দিনটিকে একসাথে উপভোগ করতে চায়। অবশেষে দিনটি হয়ে থাকলেও তাদের জীবনের অধ্যায়ের এক নতুন অধ্যায়, এক নতুন জীবনের সূচনা। ধীরে ধীরে বৃষ্টির মাঝে এয়ারপোর্টের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মিশাত। একটু আগেই সে খবর পেয়েছে কিছুক্ষণের মধ্যেই আদ্রিকাদের ফ্লাইট ল্যান্ড করবে। আসলে নয়নতারার বিয়ের পর তারা আরও কিছুদিন আমেরিকায় থাকতে চাইলেও রামিসার কলেজে আর আয়ানের অফিস এবং অন্যান্য কাজের জন্য তাদেরকে তাড়াতাড়ি করে ফিরে আসতে হয়েছে। অনিমা চৌধুরী বারবার অনুরোধ করার পরও কাজ হয়নি। নয়নতারার বউ ভাতের পরের দিনই তারা রওনা দিয়েছে। আসার সময় আয়ন সার্জিস ও নয়নতারাকে দাওয়াত দিয়ে এসেছে। অনিমা চৌধুরী খুবই মন খারাপ, কারণ তারা এত তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু কিছু করার নেই। আইনের অফিসের সমস্ত কাজ আটকে রয়েছে, এমনকি আদ্রিকা রাবেয়া বেগমেরও বাড়িতে মন টানছিল। এজন্য বিয়ের পরে তারা আর দেরি করেনি। হঠাৎ করেই মিশাত আদ্রিকাদের ফিরে আসার খবর পেয়ে তড়িঘড়ি করে গাড়ি নিয়ে এয়ারপোর্টে এসেছে তাদেরকে রিসিভ করার জন্য। এমনিতেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একটু পরেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে দেখা গেল তাদের সবাইকে। মিশাত উৎফুল্ল হয়ে এগিয়ে গেল তাদের দিকে। এতদিন পর প্রাণের বান্ধবী আদ্রিকাকে দেখে চিল্লিয়ে জড়িয়ে ধরল। রাবেয়া বেগম এবং আজিম চৌধুরীও ভয় পেলেন মিশাতের তুফানের ন্যায় আক্রমণে। মিশাতে হঠাৎ আক্রমণে আদ্রিকাও হকচকিয়ে গেল। আজিম চৌধুরী বলে উঠলেন, বাবারে বাবা, এত মেয়ে নয়, আগুনের গোলা, এত জোরে কেউ চেঁচাই? মিশাত হুঁশ ফিরে পেয়ে ঘাড় চুলকিয়ে বলল, আসলে আঙ্কেল, অনেকদিন পর দেখেছি তো আমার বেস্টিকে, এজন্য আটকে রাখতে পারিনি। রামিসা আয়নের পেছন থেকে উঁকি মেরে পড়ল, এই যে কেমন আছে মিশাত আপু? মিশাত আরেক দফা চেঁচিয়ে উঠল, আরে তোমাকে তো দেখতেই পাইনি, এসো একটু জড়িয়ে ধরি। বলেই তারা একে অপরকে জড়িয়ে ধরল। আয়ন অবাক হয়ে পড়ল, সে কি? এই বিচ্ছু দুটোর চেনা পরিচিতি কবে হলো? রামিসা তোর সাথে কবে মিশাতের এত বনিবনা হলো? রামিসা মিশাতকে চোখ মেরে বলল, অ্যাকচুয়ালি এটা আমাদের পার্সোনাল ব্যাপার। মিশাত বলল,
ঠিকই বলেছো। আর এমনিতেও আশেপাশে কখন কি হয়ে যায় সেটা তো কেউই বুঝতেও পারে না। হিমেল বলে উঠল। আয়ান, আমার মনে হয় এরা আগের জন্মে যমজ বোন ছিল, হয়তোবা এই জন্মেও ছিল, কিন্তু মেলাতে হারিয়ে গিয়ে দুজনের বিচ্ছেদ হয়েছে। সবাই হেসে উঠলেও রামিসা মুখ কুঁচকে হিমেলের দিকে তাকালো। ফালতু লোক একটা, আমার সব বিষয়ে তাকে নাক গলাতে হয়। আদ্রিকা ওই বিষয়টা জানতো না, সেও অবাক হয়ে বলল। তাই তো, এই তোদের দুজনের কবে দেখা সাক্ষাৎ হলো রে মিশা? মিশাদ একটু ভাব নিয়ে বলল, দ্যাটস নান অফ ইউর বিজনেস, আর সেটা তোমাদের না জানলেও চলবে। আদ্রিকার চোখ পাকালো। রাবেয়া বেগম বলে উঠলেন, তোমাদের জড়াজড়ি শেষ হলে এবার আমরা বাড়িতেই যাই। যা বৃষ্টি শুরু হয়েছে, বাড়িতে পৌঁছতে না পারলে তো ভিজে যাব। আইন বলল, হ্যাঁ ঠিকই বলেছ, আকাশটাও খুব একটা ভালো নয়, মনে হচ্ছে ভালোই বৃষ্টি আসবে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া ভালো। মিশাদ আদ্রিকার হাত থেকে ব্যাগ নিয়ে বলল, হ্যাঁ সেই ভালো, চলো সবাই, আমি গাড়ি এনেছি। কি ব্যাপার বলো তো রামিসা, তুমি এই কয়েকদিন আমাকে একটু সময় দাওনি, বিষয়টা কি ঠিক হলো? রাজীব, তুমি এমন করছো কেন বলো তো? তুমি তো খুব ভালো করেই জানো এই কয়দিন ভাবে সবসময় আমার সাথে সাথেই থাকতো। একটুও যদি টের পেত তাহলে কি হতো? আর তাছাড়া এই কদিনের বিয়ের অনুষ্ঠানে অনেক ব্যস্ত ছিলাম, একটু আগেই বাড়িতে আসলাম। সে যাই হোক, তুমি কিন্তু কাল আমার সাথে দেখা করতে আসবে। কালকেই? অসম্ভব, সম্ভব নয়, কালকে যা একদমই সম্ভব নয়। আমি কিচ্ছু শুনতে চাই না রামিসা, তুমি কাল আসবে মানে কাল আসবেই। আমি সিটি পার্কে অপেক্ষা করব। বাই। আরে আরে শোনো। রাজীব কথা না শুনেই কল কেটে দিল। রামিসা বিরক্তিতে শ্বাস ফেলে বিছানায় ধপ করে বসে পড়ল। তার মাথায় এখন কিচ্ছু ঢুকছে না, কি করা উচিত, কি করলে ঠিক হবে, কিচ্ছু বুঝতে পারছে না সে। রামিসের সাথে রাজীবের রিলেশনশিপের প্রথম কয়েকদিন খুব ঠিকঠাক চললেও সম্প্রতি তাদের মধ্যে একটু ঝামেলা হচ্ছে। সত্যি বলতে রাজীবের ভালোবাসাটা এখন রামিসার কাছে কেমন যেন মিথ্যা মনে হয়। আগে তো এমন হতো না, এখন এমন হওয়ার কারণ কি? কাল কি অজুহাতে বাড়ি থেকে বের হবে? সেই চিন্তা করতে করতে রামিসা বিছানায় শুয়ে পড়ল। ক্লান্তিতে চোখটা লেগে আসলে রামিসা ধীরে ধীরে যখন চোখ বন্ধ করে তখনই চোখের সামনে ভেসে ওঠে হিমেলের হুমকি স্বরূপ সেই কঠোর বাক্যখানি, রাজীবের সাথে যেন আর কথা বলতে না দেখি। ফট করে রামিসের চোখ খুলে গেল। এখন মাথায় আর এক ভাবনা ঘুরতে থাকলো, এই লোক কেন রাজীবের সাথে তাকে কথা বলতে বারণ করছে? ওই দিন কেন হিমেল এরকম আচরণ করলো তার সাথে? হিমেল তো তার কখনো খারাপ চাবে বলে মনে হয় না, আবার চাইতেও পারে, বলা যায় না। ওই দিন ওই লোকটা এমন করে কেন রেখে গেল? রাজীবকে সে চিনলই বা কিভাবে? রামিসা পরবর্তীতে নিজের ভাবনাতে নিজেই বিরক্ত হলো। আশ্চর্য, এখন ওই চিকার বাপের কথা সে কেন ভাবছে? সে যা খুশি তাই বলুক, তার কথা সে শুনবেই বা কেন? আজব ব্যাপার। এইদিকে মাত্র ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে বিছানার উপর গভীরভাবে চিন্তায় মগ্ন থাকা আদ্রিকাকে দেখে ভ্রু কুঁচকে ফেলে আয়ন। এর আবার কি হলো? আয়ন একটু দুষ্টু হেসে তোয়ালেটা ঠিক জায়গায় রেখে ভাবনায় মগ্ন থাকা আদ্রিকার কোলে ধূপ করে মাথা রেখে শুয়ে পড়ল। আদ্রিকা প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরে আয়নকে দেখে মুচকি হাসে। আয়ন বলে, মাথায় একটু হাত বুলিয়ে দাও তো, মাথাটা ব্যথা করছে। আদ্রিকা যত্ন সহকারে আয়নের মাথায় হাত রেখে মাথা মালিশ করতে থাকে। আদ্রিকার হাতের এই মালিশ আয়নের প্রথম থেকেই পছন্দ। সেই প্রথম যেদিন ধমক দিয়ে তার কাছে নিজের মাথা মালিশ করে নিয়েছিল, তখন থেকেই আদ্রিকার হাতের মালিশ আয়নের খুবই পছন্দ। আয়ন আবেশে চোখ বন্ধ করে রাখে। আদ্রিকা আবারও ডুবে যায় তার গভীর ভাবনায়। এইবার আয়ন চোখ বন্ধ রেখে জিজ্ঞেস করে, আমার বউটার কি হয়েছে? ওই কিছু না তো, কিছু হয়নি। আয়ন মুচকি হেসে বলে, আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না মিসেস চৌধুরী, নিশ্চয়ই আপনার কিছু হয়েছে, এর জন্যই গভীর ভাবনায় ডুবে আছেন। এখন বলুন তো কি হয়েছে? কিছুক্ষণ চুপ করে থেকে আদ্রিকা বলে ওঠে, আপনাকে একটা কথা জানাতে চাই, ভুল বুঝবেন না তো? আয়ন আদ্রিকার কোল থেকে মাথা উঠিয়ে আদ্রিকার সামনে বসে। এরপরে দুই হাত দিয়ে আদ্রিকার গাল ধরে বলে, কি বলবে নিঃসংকোচে বলে ফেলো। আদ্রিকা বলে, আসলে বিষয়টা রামিসাকে নিয়ে, আমি একটু চিন্তায় আছি। আয়ন সন্দিহান কণ্ঠে বলে, কেন, কি হয়েছে? আসলে বিষয়টা কিরকম আমি জানি না, শুধু সন্দেহ মনে হচ্ছে আর কি। ও হয়তো কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছে। আর গতকালও যখন আমার সাথে লাগেজ গোছাচ্ছিল, হঠাৎ রামিসা বাথরুমে যায়।
তখন ওর ফোনে একটা মেসেজ আসে। ফোনটা আমার সামনেই ছিল, তাই চোখ পড়ে যায়। কেউ একজন মেসেজ করে বলেছিল যে আমাকে কল দাও প্লিজ, আই মিস ইউ, এরকম কিছু ছিল। আয়ন মনোযোগ দিয়ে শুনছে। আদ্রিকা একটু থেমে আবারও বলল, বলা ঠিক হবে কিনা জানি না, রামিসা হয়তো বা কোনো রিলেশনে আছে। আয়ন অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিকার দিকে আর জিজ্ঞেস করলো। তারপর? আদ্রিকা আবারও বলল, আজ হিমেল যাওয়ার আগে আমাকে বলে গেল আমি যেন রামিসার দিকে ঠিকঠাক নজর রাখি। আমি ওকে কারণ জিজ্ঞেস করলে ও বলল যে সেটা নাকি ও আপনাকে পরে জানাবে। এইবার আয়নও একটু চিন্তায় পড়ে গেল। রামিসা কি কোনো কিছুতে জড়িয়ে গেছে? মনে মনে হিমেলের সাথে বিষয়টা নিয়ে আলাপ করার সিদ্ধান্ত নিল আয়ন। যা বলবে তাড়াতাড়ি বলো রাজীব, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। যেটা বললাম সেটাই মনে রেখো। রামিসা এইবার চেতে উঠে বলল, অসম্ভব রাজীব, এটা একদমই সম্ভব নয়। মম ড্যাড তো দূরের কথা, ভাইয়াই আমাকে কখনো অ্যালাউ করবে না। রাজীবের এইবার রামিসার গলাটা টিপে ধরতে ইচ্ছে করলো। মেয়েটা খুব বেশি পরিবার প্রেমী, কিন্তু এটা সোনার ডিম পাড়া মুরগি, কোনোভাবে হাতছাড়া করা যাবে না। রেগে গেলে তো হেরে গেল। এক রাতের জন্য হলেও একে তার চাই। বন্ধুদের সাথে পার্টির কথা বলে রাজীব কাল রাতে রামিসাকে ঢাকার একটু বাইরে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু রামিসা ঢাকার বাইরেও তো রাতে যেতে নারাজ। তবে রাজীবকে যেভাবেই হোক তাকে নিয়ে যেতেই হবে। সে তার বন্ধুদের অনেক বড় মুখ করে বলে এসেছে। এইসব ভেবে রাজীব চোখ বন্ধ করে নিজের রাগটা কন্ট্রোল করলো আর শান্ত ও আদুরে কণ্ঠে বলল, জান, এমন করছো কেন? একটা রাতেরই তো ব্যাপার। তুমি কি আমায় ভালোবাসো না? আমার উপর ভরসা নেই তোমার? রামিসা বিরক্তি নিয়ে বলল, বিষয়টা বিশ্বাস অবিশ্বাসের নয় রাজীব, কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমাকে একা একা কোনোভাবেই শহর থেকে এত দূরে যেতে দেবে না, তার উপর আবার রাতে থাকতে হবে। আরে ভাইয়া কখনো আমার সন্ধ্যার পরেই বাড়ির বাইরে থাকা অ্যালাউ করেনি, সেখানে ঢাকার বাইরে যাওয়া নিয়ে ভাবাটা জাস্ট বোকামি। রাজীব এইবার ঢং করে বলল, বুঝেছি, তুমি আমায় ভালোবাসো না, আমার উপর বিশ্বাস নেই তোমার, এই কারণেই এমন করছো। থাক, কি আর করার, আমারই দোষ। তোমায় ভালোবাসতে পারিনি, বিশ্বাস অর্জন করতে পারিনি। রামিসা এবার কোনো উপায় না পেয়ে বলল, আচ্ছা ওকে ওকে ফাইন, আমি চেষ্টা করব। রাজীব খুশি হয়ে পড়ল, সত্যি? দেখা যাক, চেষ্টা করব। বলেই রামিসা মুখ গোমরা করে বসে পড়ল বেঞ্চে। রাজীব ঠোঁট বাঁকিয়ে হেসে মনে মনে বলল, মুরগি ফাঁদে পা দিয়েছে। রামিসা যখন ক্লাস 6-এ পড়তো তখন থেকেই তার একটা প্রাণের বান্ধবী আছে, নাম হলো মণি। আজ এত বছর পরেও তারা একে অপরকে খুব ভালো বন্ধু। তাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ড বললেও কম হয়ে যাবে। অনেকে তো বলে তারা মনে হয় আগের জন্মে যমজ বোন ছিল। তাদের বন্ধুত্ব রক্ষার্থে কখনোই তারা আলাদা হতে চায়নি। এই কারণে এসএসসি পাসের পর একই কলেজে ভর্তি হয়। তবে রাজীবের সাথে রামিসার রিলেশনটা মণিও মেনে নিতে পারে না। প্রথম থেকেই মণি রাজীবকে দু চোখে সহ্য করতে পারে না। মণির মতে রাজীব একটা ল্যাচ কাটা কুকুর। এই কারণে রাজীবের বিষয়ে কোনো কথা রামিসা মণিকে বলতে পারে না। কিন্তু আর সে বাধ্য হয়ে মণিকে কল করলো, কিন্তু কল ধরার সাথে সাথে রামিসা একটা ঝড়ের সম্মুখীন হলো। আবে এই হারামি, বা আজ কলেজে আসিসনি কেন বল তো? জানিস তোর জন্য সিট ধরে রাখতে রাখতে আমার জানটাই চলে যাচ্ছিল। আসবি না আগে বলিসনি কেন? খুদাই আমার এনার্জি লস হলো। রামিসা একটু আমতামতা করে বলল, আসলে একটু কাজ ছিল তো। আচ্ছা শোন, একটা কথা ছিল তোর সাথে। আর একটু আগে ভাগেই আজ অফিস থেকে বাড়িতে ফিরে আসলো, কারণ আজ সে আদ্রিকাকে নিয়ে শপিং করতে যাওয়ার কথা দিয়েছে। আদ্রিকার কিছু কসমেটিক্স কিনতে হবে। আদ্রিকাও সুন্দর একটা শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছে আর নিচ থেকে হাঁক ছুড়ল। কি হলো বউ, কি করছো এতক্ষণ ধরে? তাড়াতাড়ি এসো, তুমি এমনিতেই অনেক সুন্দর, অত সাজগোজ করতে লাগবে না। আদ্রিকা শাড়ি কুচি ঠিক করছিল। আয়নের এমন আদুরে ডাক শুনে সে ভ্রু কুচকে বিড়বিড় করে বলল, লোকটা দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। বাড়িতে মা আছে, বাবা আছে, তাও কোনো সংকোচ নেই। অসভ্য পুরুষ। এখন মনে হচ্ছে আগের আয়ানই ভালো ছিল, অন্তত ভদ্র তো ছিল। আদ্রিকা কুচি ঠিক করতে করতে ঘর থেকে বের হয়ে এলো। বলা যায় না, বেশি দেরি করলে এই লোক কখন আবার জান সোনা বলে ডাকা শুরু করে দেয়। আদ্রিকাকে নিচে নামতে দেখে আয়ন এক হাত বুকের বাম পাশে রেখে ক্রাশ খাওয়ার মতো ভাব করে বলল, হাই মারডালা। এটা দেখে আদ্রিকা মুখ কুচকে বলল, আপনি আজকাল খুব বেশি ঢং করছেন। এত ঢং কই থেকে আসছে আপনার বলুন তো?
আয়ন বুকের বাম দিকে হাত রেখে বলল, এখান থেকে বেবি। আদ্রিকা মুখ ভ্যাংচালো। রামিসা ভয়ে ঠকিল। এতক্ষণ ধরে সে ফোনে গড় করে মনিকে রাজীবের সব কথা বলে দিয়েছে। মনির সামনে গিয়ে এসব বললে সে নির্ঘাত এলোপাথারি থাপ্পড় খেত। তাই ফোনে বলাটাই সে নিরাপদ মনে করেছে। কিন্তু এখন ফোনেই মনির রাগে ফোঁস করাটা শুনতে পাচ্ছে রামিসা, যেটা তার ভয়ের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। 2 মিনিট হয়েছে সে বলা শেষ করে কানে ফোন ধরে আছে, কিন্তু মনি তখন থেকে চুপ করে আছে। মনির এই নীরবতা যে আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, সেটা খুব ভালো করেই টের পাচ্ছে রামিসা। তৃতীয়বারের মতো ঢোক গিলে রামিসা আস্তে করে বলল, হ্যালো মনি, কিছু বলছিস না কেন? মনি শান্ত স্বরে খোঁচা দিয়ে বলল, হ্যাঁ, আমার কিছু বলার নেই। আমার কথা তুই গত 1 বছর ধরেই শুনছিস না? ওই কুত্তার কাছেই যা তুই। আমার কথা শুনে করবি কি? যা খুশি তাই কর। গো টু দ্য হেল। বলেই ফট করে কল কেটে দিল মনি। রামিসা হ্যালো বলতে গিয়েও পারল না। ফোনটা কান থেকে নামিয়ে রামিসা একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে মনির এমন ঠান্ডা রিয়াকশানে সে অবাক হয়ে গিয়েছে। সে তো ভেবেছিল যে মনি ফোনের মধ্যেই 3য় বিশ্বযুদ্ধের ঘোষণা দিয়ে দেবে। যাই হোক, এখন তাকে কালকে রাতের জন্য প্ল্যান করতে হবে। যেহেতু তার শেষ ভরসা মনি কোনো সাহায্য করল না, যেহেতু তাকে এখন সেটাই করতে হবে যেটা সে করতে চাচ্ছিল না। হ্যাঁ, তাকে কাল রাতে বাড়ি থেকে পালিয়েই রাজীবের সাথে যেতে হবে। এটা ছাড়া উপায় নেই। উফ, আপনি কি শুরু করেছেন বলুন তো? যা পাচ্ছেন তাই তুলে নিচ্ছেন, হচ্ছেটা কি? আদ্রিকার বলার মধ্যে আয়ন একটা লাল রঙের গাউন হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে নিয়ে নিল। আদ্রিকা আবারও বলে উঠল, আবার লাল? একটু আগেই না ওইখানে শাড়ি থেকে একটা লাল রঙের টপস নিলেন। আদ্রিকার বকবকানি পাত্তা না দিয়ে আয়ন ইউটার্ন মেরে আবার শাড়ির সাইডে গেল। শপিং মলে ঢোকার পর থেকে আদ্রিকার স্বাধীনতা কেড়ে নিয়েছে আয়ন। সে রীতিমতো শপিং মলের ফিমেল সাইডে এসে যা পাচ্ছে সব তুলে নিচ্ছে। শাড়ি, টপস, গাউন কিচ্ছু বাদ রাখেনি সে। আদ্রিকাকেও কথা বলতে দিচ্ছে না। আরে আদ্রিকা তো কসমেটিক্স কিনতে এসেছে। সে যদি জানতো এই লোক এখানে এসে এমন পাকলামো শুরু করবে, তাহলে সে একাই আসতো। আদ্রিকা অবাক হয়ে যাচ্ছে তার এমন ভাব দেখে। এতগুলো জামা কাপড় কে পরবে ভাই? আয়নকে তখন থেকে থামানোর চেষ্টা করছে আদ্রিকা, কিন্তু সে বরাবরই ব্যর্থ। আয়নের মতো লেটেস্ট সব জামা কাপড় সে আদ্রিকার জন্য নেবে। তাদের পছন্দ হওয়া জামা কাপড় বহন করতে করতে শপিং মলের কর্মচারীরাও রীতিমতো বিরক্ত হয়ে গেছে। আয়নের পিছু পিছু ঘোরা কয়েকজন ফিমেল স্টাফ ক্লান্ত হয়ে আদ্রিকার দিকে অসহায় চোখে তাকালে আদ্রিকা একটা মেকি হাসি দেয়। আয়ন যখন আদ্রিকার জন্য 4র্থবারের মতো শাড়ি পছন্দ করতে ব্যস্ত, তখন আদ্রিকা আয়নের পাশে এসে বলে, আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি ফুটপাতে বসে জামা কাপড়ের দোকান দেওয়ার কথা ভাবছেন? এতগুলো কাপড় কাকে পরাবেন আপনি? আয়ন এমনভাবে তাকালো যেন আদ্রিকা তার কাছে তার জানটা চেয়ে নিয়েছে। অবাক হয়ে বলল, কে আবার পড়বে? তুমি পড়বে। শোনো, আমি আমার বউকে এক এক দিন এক এক রূপে দেখতে চাই। তুমি এইসব পরে আমার সামনে ঘুরঘুর করবে আর বারবার মরে যাব সেই মুগ্ধতায়। আদ্রিকা তো মনে মনে বলল, হ্যাঁ হয়েছে, আমার ঠেকা পড়েছে না যে আমি এই সব জামা কাপড় পরে সেজে আপনার সামনে ঘুরঘুর করব। আর আপনি পাগল হয়ে গত পরশুর মতো আমাকে তুলে বিছানায় আছাড় মারবেন। নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো এমন বোকামি আমি জীবনে আর করব না। কিন্তু আয়নের সামনে অসহায় কণ্ঠে সে বলল, তাই বলে এত গোটা শপিং মলেই তো উঠিয়ে নিয়ে যাবেন মনে হচ্ছে। আপনি কি এই বছরে আর শপিং করবেন না বলে পণ করেছেন? টাকা বেশি হয়ে গেছে আপনার? আদ্রিকার প্রশ্নের জবাব না দিয়ে একটু বাম পাশে শাড়ি করে সাজিয়ে রাখা রং বেরঙের নাইটিগুলোর দিকে তাকিয়ে আয়ন আদ্রিকার কানের কাছে গিয়ে বলল, ইয়ে বউ, তোমার জন্য একটা নাইটি নেবে নাকি? আদ্রিকা চোখ বড় করে তাকাতেই আয়ন বলল, না মানে দেখতাম আর কি, ওটা পরে তোমায় কতটা হট লাগে। যদিও তোমায় টপস পরলে অনেক হট লাগে, তাও একটু। এইবার আদ্রিকা অগ্নিঝরা চোখে কটমট করে তাকালো আয়নের দিকে। সেটা তো আঁকা না করেই আয়ন উৎফুল্ল কণ্ঠে আবার বলে উঠল, তবে হ্যাঁ বউ, তুমি যখন গোসল শেষে তোয়ালে পরে বের হও তখন তোমাকে অনেক বেশি হট লাগে। এতটাই হট লাগে যে আমার ইচ্ছে করে তোমার আবার গোসলের বন্দোবস্ত করে। এইবার আদ্রিকার নিতে পারল না। হুড়মুড় করে বাম হাতে আয়নের ঘাড়ে রেখে ভর দিয়ে ডানাতে আয়নের মুখ চেপে ধরে চাপা স্বরে বলে ওঠে, চুপ করুন, অসভ্য নির্লজ্জ।
ঠোঁট কাটা মানব, একদম চুপ। এই পাবলিক প্লেসে আর একটা লাগাম ছাড়া কথা বললে আমি আপনার মুখে করলার রস ঢেলে ঠোঁটে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিব, বলে দিলাম। বউয়ের ভয়াবহ হুমকি পেয়ে আয়ন একদম চুপসে গেছে। বাপরে বাপ, তার বউয়ের কত ভয়ানক একটা হুমকি, ঠোঁটে নাকি আগুন ধরিয়ে দেবে। আদিকাল কোনো হুমকিতেই আয়ন ভয় না পেলেও ঠোঁটে আগুন ধরিয়ে দেওয়া হুমকিতে সে ভয় পেয়ে নেতিয়ে গেছে। কারণ ঠোঁটে আগুন ধরিয়ে দিলে সে তার বউকে চুমু খাবে কিভাবে? ইহা অন্তত গুরুত্বপূর্ণ একটি কাজ। ইহা ছাড়াই তার জীবন যৌবন সবই বৃথা। বউকে চুমু খাওয়ার ঠোঁটটা বাঁচাতে তখন তাকে আইন ভদ্র ছেলের মতো আদ্রিকার পিছে পিছে চুপচাপ ঘুরছে, আর আদ্রিকা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছে। আদ্রিকা কসমেটিকের দোকানে ঢোকার আগে হাদেশের সুরে আয়নকে বলল, আপনি এর মধ্যেই অনেক টাকা খরচ করে ফেলেছেন, হয়তো বা 20 থেকে 30,000 টাকা পার হয়ে গেছে। তাই কসমেটিক্স কেনার সময় আপনি খবরদার একটা কথাও বলবেন না। আমি আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিনবো। আয়ন ভদ্র বাচ্চার মতো ঠোঁটে আঙুল রেখে মাথা দোলালো, যার অর্থ সে কথা বলবে না। যেভাবেই হোক ঠোঁটটা তো বাঁচাতে হবে। প্রথম 10 মিনিট আয়ন চুপ থাকায় সবকিছু ঠিকঠাক থাকলেও আদ্রিকা যখন লিপস্টিক পছন্দ করছিল তখন আয়ন মিনমিন করে টেনে বলে উঠল, বউ একটা কথা বলি। ড্রাগন ফলের কালারি লিপস্টিকটা আদ্রিকা অনেক দিন ধরেই খুঁজছিল। এই দোকানে এই কালার লিপস্টিক পেয়ে আদ্রিকা খুবই খুশি জোরে আদ্রিকা বলেই গেল আয়নের কথা বলা মানে অসভ্যতার মেয়ের গোডাউন। তাই হুঁশ হারিয়ে আয়নকে খুশি মনেই বলে উঠল, বলুন। আয়ন যেন খুবই খুশি হলো। খুশি মনেই উৎফুল্লে গদগদ হয়ে আদ্রিকাকে বলল, আচ্ছা বউ, শুনেছি এখন লিপস্টিক নাকি চকলেট ফ্লেভারের পাওয়া যায়, যেটা থেকে একদম আসল চকলেটের ঘ্রাণ আসে। আদ্রিকা লিপস্টিকগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতেই জবাব দিল, হ্যাঁ যায় তো, অনেক ফ্লেভারই পাওয়া যায়। আয়ন বলল, বাহ গ্রেট, তাহলে তুমি চটপট চকলেট ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভারের কয়েকটা লিপস্টিক নিয়ে নাও তো। আদ্রিকা এবার ভ্রু কুঁচকে বলল, কেন? আয়ন গুরুতর ভঙ্গিতে বলল, আমি আসলে জিনিসটা চেখে দেখতে চাই বুঝলে। যদিও তোমার ঠোঁট আমার কাছে এমনিতেই চকলেটের মতো লাগে, তাও সেই ঠোঁটে চুমু খাওয়ার সময় একদম আসল চকলেটের ফ্লেভার পেলে মন্দ হয় না। আদ্রিকা অসহায় চোখে তাকালো আয়ান নামক মানুষটির দিকে। তার এইবার ইচ্ছে করলো নিজেরই ঠোঁটে আগুন লাগাতে। এই লোককে নিয়ে সে কোথায় যাবে? এত কিছু বলার পরেও আবার উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। এইদিকে আয়নের কোনো হেলদোল নেই। সে দিব্যি মাথা উঠিয়ে চকলেট ফ্লেভারের বেস্ট লিপস্টিক খুঁজছে। আয়নের এমন ইনোসেন্ট ভাব দেখে আদ্রিকা আর কিছু বলতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে চকলেট, স্ট্রবেরি আর অরেঞ্জ ফ্লেভারে 3টা লিপস্টিক নিয়ে নিল। তাকে অরেঞ্জ ফ্লেভার নিতে দেখে আয়ন তো মহা খুশি। খুশিতে সে বলে উঠল, বাহ, এই ফ্লেভারও আছে, নাইস ওয়ান। শপিং শেষে আয়ন আর আদ্রিকা মাত্রই লিফটের কাছে আসছে। এরই মধ্যে আয়ন বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আদ্রিকার সাথে আলোচনা করছে। আয়ন ও আদ্রিকার কথা বলার মাঝেই হঠাৎ আদ্রিকা থমকে দাঁড়ালো। তার চোখ স্থবির হয়ে সামনের দিকে স্থির রইল। আয়ন আদ্রিকার এমন থমকে যাওয়া দেখে বলে উঠল, কি হলো বউ, কি হয়েছে তো? আদ্রিকার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই আয়নেরও কথা বন্ধ হয়ে গেল। মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গেল। সামনে ঈশানের বাহু জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ফারজানা। আজ এতগুলো দিন পর এভাবে এখানে ফারজানাকে আশা করেনি আয়ন আর আদ্রিকা। একে অপরের আচমকা আগমন চারজনই স্তব্ধ। সবচেয়ে বেশি স্তব্ধ আদ্রিকা। আজ এতদিন পর আবারও সেই অতীতগুলো মস্তিষ্কে নাড়া দিয়ে উঠল তার। আয়নের অসম্মতিতে বিয়ে, বাসর রাত, ঘরে বাইরে কাটানো, আয়নের অবহেলা, ফারজানার করা অপমান, সবকিছু সাদা কালো স্মৃতিতে মস্তিষ্কে ভেসে উঠছে আদ্রিকার। আয়ন হতভম্ব হয়ে ফারজানা থেকে চোখ ফিরিয়ে অসহায় চোখে আদ্রিকার দিকে তাকিয়ে। আদ্রিকা আয়নের দিকে তাকিয়ে আয়নের তাকানোর ভাব দেখে একটু ফিচেল হাসে, যার অর্থ সে একদম ঠিক আছে। ফারজানার সাথে কথা বলা তো দূরের কথা, তার মুখোমুখি হওয়ারও কোনো ইচ্ছে নেই আয়নের। সে শক্ত করে আদ্রিকার হাত ধরে এগোতে থাকে। আদ্রিকাও নির্লিপ্ত হাঁটতে থাকে। তাদের ফারজানাকে পার করার সময় হঠাৎ ফারজানা তাচ্ছিল্য বলে উঠল, আজকাল মানুষ সেকেন্ড হ্যান্ড ইউজ করে ভালোই সুখী থাকতে পারছে, তাই না ঈশান? ঈশানও হেসে বললে, ঠিক বলেছো জান। এরকম জঘন্য নোংরা সম্বোধন শুনে আয়ন থমকে দাঁড়ায়, কিন্তু পিছু ঘুরে না। চল শক্ত হয়ে আসে, মস্তিষ্কে আগুন জ্বলতে থাকে তার। আজ ফারজানা মেয়ে না হলে আয়ান তার মুখ ভেঙে দিত। এখনো সে অনেক কিছুই বলতে পারে।
কিন্তু ফারজানের সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে তার। আয়ন হঠাৎ খেয়াল করলো তার হাতের মুঠোয় থাকা আদ্রিকার হাতের বাঁধন আলগা হয়ে যাচ্ছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আদ্রিকা আয়নের দিকে নিজের হাত ছাড়িয়ে ফারজানের দিকে ঘুরে দাঁড়ায়। আয়নও আদ্রিকাকে অনুসরণ করে পিছে করে। আদ্রিকার মুখভঙ্গি দেখে অবাক হয় আয়ন। সে কখনোই আগে এমন আদ্রিকার এমন কঠোর চেহারা মুখোমুখি হয়নি। আয়ন যখন অবাক হয়ে আদ্রিকার দিকে তাকিয়ে তখন আদ্রিকার কঠোর চাউনিতে ফারজানা ও ঈশানও একটু ভ্রু কুঁচকাল। ঈশান একটু ব্যঙ্গ করে বলল, কি ম্যাডাম, কি দেখছেন এভাবে? সমস্যা নেই ম্যাডাম, আজকাল সেকেন্ড হ্যান্ড জিনিসও ভালোই সার্ভিস দেয়। বলে ঈশান আর ফারজানা একসাথে হেসে উঠল। তাদের হেসে উঠতে দেরি আদ্রিকা তেড়ে এসে ঈশানের গালে চর মারতে দেরি হয় না। আদ্রিকা নরম হাতের এত শক্ত একটা চর খেয়ে ঈশানের মাথা ঘোরার মতো অবস্থা। গালে হাত রেখে সে অবাক হয়ে তাকায় আদ্রিকার দিকে। আয়নও অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। আদ্রিকা চর মারতেও জানে। আদ্রিকা চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে তো পারলে ঈশানকে কেটে টুকরো টুকরো করে পদ্মায় ভাসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ফারজানা রেগে বলে উঠল, হাউ ডিয়ার ইউ! বলেই আদ্রিকাকে থাপ্পড় মারতে উল্টে হাত উঠালে আদ্রিকা খপ করে তার হাতটা ধরে ঘুরিয়ে ফারজানার পিঠে মুচড়ে ধরে। ফারজানা ব্যথায় কুকড়িয়ে ওঠেল। আদ্রিকা চোখ শক্ত করে তাকায় ফারজানার দিকে। আয়নের এইবার মনে হলো সে স্বপ্ন দেখছে। এ কাকে দেখছে সে? এটা আদ্রিকা? এটা সেই আদ্রিকা যে তার ভয়ে আগে থরথর করে কাঁপত? এটা কিভাবে সম্ভব? আদ্রিকা চুয়াল শক্ত করে ফারজানের হাতটা মুচড়ে ধরে দাঁতের চাঁদ চেপে বলল, আর একটা অহেতুক ফালতু কথা বললে একদম জিভ টেনে ছিঁড়ে ফেলবো। অনেক নাটক দেখেছি তোর। আরে তোর মতো 2 টাকার মেয়েকে ঝেঁটিয়ে বিদায় করা আমার বাম হাতের কানে আঙুলের খেলা ছিল, বুঝলি? কি মনে করেছিলি আমাকে, হ্যাঁ? আদ্রিকার এমন আচরণে ফারজানা অবাক। তার জানা মতে তো আদ্রিকা খুবই ভদ্র, সুশীল, নরম একটা মেয়ে ছিল। হঠাৎ করেই সে এমন রণচণ্ডী রূপ কোথা থেকে পেল? আদ্রিকাকে দেখে এইবার ফারজানারও ভয় লাগতে শুরু করলো। আর আয়ান তো হাঁ করে তাকিয়েই রয়েছে। এটা কি তার সেই মিষ্টি বউটা যার ঠোঁটে লিপস্টিক পরিয়ে সে লিপস্টিক খাওয়ার কথা ভাবছিল? আদ্রিকা ফারজানার হাতটা আর একটু শক্ত করে ধরে আবারও বলে উঠল, ওই দিনগুলোতে আমি ইচ্ছে করেই নীরব ছিলাম, ইচ্ছে করেই সব সহ্য করেছিলাম। কেন জানিস? ওই মানুষটার জন্য। শুধুমাত্র ওই মানুষটার দিকে তাকিয়ে, ওই মানুষটার কথা ভেবে, ওই মানুষটার ভালোবাসার কথা ভেবে আমি চুপ করে সব সহ্য করে গিয়েছি। না হলে তোকে সাহায্য করাটা আমার পক্ষে খুব একটা কঠিন কাজ ছিল না। আমি ওনাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। এজন্য ওনার ভালোবাসাকেও সম্মান করি, ওনার ভালোবাসাকেও সম্মান করি। উনি তো তোকে সত্যিই ভালোবাসতো। আর ঠিক এই কারণেই আমি তোকে ওই সময়গুলোতে কিছু বলিনি বা বলতে পারিনি। তোকে কিছু করলে উনি কষ্ট পেত, তাই ওনার কথা ভেবে সবকিছু সহ্য করে যেতাম। কিন্তু শেষে তুই কি করলি? ওনার সাথে প্রতারণা করলি, ঠকালি ওনাকে, শুধুমাত্র টাকার লোভে মিথ্যে ভালোবাসার নাটক করলে ওনার সাথে। আদ্রিকা শেষের এই কথাগুলোই টনক নড়ল আয়ানের। তার মানে আদ্রিকা জানতো যে সে প্রতারিত হয়েছে, সবকিছু জানতো। কই কখনো তো এইসব বিষয় নিয়ে কথা তুলেনি, তাকে খোঁটা দেয়নি। আদ্রিকা ঝট করে ফারজানার হাতটা ঝেড়ে ফারজানার থেকে সরে আসলো। তারপর তর্জনী উঁচিয়ে বলল, একটা কথা, তোদের এই নর্দমার ন্যায় ঘটে ঢুকিয়ে রাখ। পাপ বাপকেও ছাড়ে না, প্রকৃতির নিয়ম আছে, সেই অনুযায়ী তোরা তোদের পাপের শাস্তি ঠিকই সময় মতো পেয়ে যাবি। আমি বিশ্বাস করি এটা, তাই তোরা এভাবে উঠতে পারছিস। না হলে তোদেরকে উধাও করতেও আমার সময় লাগতো না, মাইন্ড ইট। আর আমি চাইলে তোদের শাস্তিও দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমাদের ভালো থাকা, সুখী থাকাটাই হবে তোদের জন্য সবচেয়ে বড় শাস্তি। তোর গায়ে হাত তুলতেও ঘৃণা লাগছে, না হলে 2 থাপ্পড় মারতাম। বলেই আদ্রিকা গটগট করে হেঁটে এসে আয়নের পাশে দাঁড়িয়ে আয়নের বাহু জড়িয়ে ধরে বলল, চলুন যাই, দেরি হয়ে যাচ্ছে। বলে উল্টো দিকে পা বাড়ালো। আয়নও পুতুলের ন্যায় আদ্রিকার সাথে পা মেলালো, কিন্তু তার বিস্ময় হতবাক হয়ে থাকা চোখ দুটো এখনো আদ্রিকাতেই আবদ্ধ। গাড়ির কাছে এসে আদ্রিকা গাড়িতে উঠতে গিয়েও আয়নের চাউনি দেখে উঠল না। এভাবে কি দেখছেন? আয়ন একইভাবে বলল, আদ্রিকা তুমি? আদ্রিকা ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, হ্যাঁ আমি সব জানি,
হিমেল আমাকে সব জানিয়েছিল। আয়ান, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। এই কারণে আপনার ভালোবাসাকেও অনেক সম্মান করি। বিশ্বাস করুন, আপনি যে ফারজানাকে ভালোবেসেছিলেন তাতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই, কারণ ওই ঘুরে ফিরে আপনার ভাগ্যে তো এই আমারই নাম লেখা ছিল। ভাগ্যের লিখন খণ্ডানো যায় না। আমার রাগ কোথায় জানেন? আপনার সাথে ফারজানার করা প্রতারণায়। সে তো অভাগী, আপনার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারেনি। আর আমি সেই ভাগ্যবতী যার ভাগ্যে আগে থেকেই আপনার নাম খোদাই করা রয়েছে। আয়ান তৎক্ষণাৎ আদ্রিকার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। আদ্রিকাও তাকে দুহাতে আগলে নিয়ে আবেশে চোখ বুঝল। কিছুক্ষণ পর আদ্রিকা ঘাড়ে ভেজা ভেজা উষ্ণতা অনুভব করলো। আদ্রিকা তাকে সরাতে চাইলে আয়ান আরো শক্ত করে তাকে ধরল। হয়তো চোখের পানিটা আদ্রিকা থেকে আড়াল করতে চাইছে। আদ্রিকাও আর জোর না করে করুণ কণ্ঠে বলল, আপনি কাঁদছেন? আয়ান তার ঘাড়ে মুখ ডুবিয়ে ওভাবেই বলল, আমি জীবনে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি আদ্রিকা। এই জীবনে নিশ্চয়ই আমার কোনো বড় ধরনের পুণ্য আছে, যার উপহার স্বরূপ আমি তোমায় পেয়েছি। আমি ভাগ্যবান, ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি বউ। পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান পুরুষ আমি। আদ্রিকা ঠোঁট প্রসারিত করে হেসে বলল, আর আমি ভাগ্যবতী নারী। সকালের নরম আলো আস্তে আস্তে ঘরটাকে আলোকিত করেছে। জানলার পর্দা দিয়ে রোদের কিরণ ঠিকরে পড়ছে ভেতরে। বাতাসে এক ধরনের স্নিগ্ধতা মিশে আছে, যেন প্রকৃতি নিজেই কোনো সুরের মূর্ছনা বাজাচ্ছে। চারপাশে পাখির কিচিরমিচির শব্দ, যা শুনে মন ভরে যায়। বাইরে বাগানে শিশিরে ভেজা ঘাসগুলো ঝকঝক করছে, আর ছোট ছোট ফুলের গাছগুলো যেন আনন্দে নুয়ে পড়ে। এ সকালের মিষ্টি অনুভূতিতে মনে হয় যেন সব কিছু নতুন করে শুরু হচ্ছে। হালকা কুয়াশার আস্তরণটা ধীরে ধীরে সরছে, আর তার মাঝে প্রকৃতি তার অপার সৌন্দর্য উন্মোচন করছে। আদ্রিকার চোখের পাতাগুলো একটু একটু করে কেঁপে ওঠে, যেন কোনো সোনালি স্বপ্ন দেখে জাগছে। সে একবার চোখ খুলে আবার বন্ধ করে, নরম বালিশে মুখটা ঘষে একটু আরাম করে নেয়। পাশেই আয়ান, যার মুখে এখনো অর্ধেক ঘুমের ছাপ লেগে আছে। তার চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠছে, যেন সে জানে যে সকালে কিছু মিষ্টি অপেক্ষা করছে। আদ্রিকা চোখ খুলে আয়নকে দেখে মৃদু হাসে। তার ঘন চুলগুলো আলতো করে আয়নের মুখে পড়ছে। আয়ন হালকা আলসেমি নিয়ে চোখ মেলে তাকায় এবং আদ্রিকার চোখে চোখ রেখে তার ঠোঁটে এক টুকরো হাসি খেলে যায়। মিষ্টি হেসে বলে, গুড মর্নিং বউ। তাদের এই ছোট্ট মুহূর্তটি যেন সকালের এই মিষ্টি পরিবেশের সঙ্গে এক হয়ে গেছে। দুজনের মাঝের এই শান্ত মধুর অনুভূতিটা যেন আর একটু সময় ধরে রাখতে চায়, ঠিক যেমন সকালে প্রথম রোদ ধীরে ধীরে গায়ে মেখে যায়। আদ্রিকা আলতো করে বিছানা থেকে উঠতে গেলে আয়ন তার হাতটা ধরে একটু টেনে কাছে নিয়ে আসে। আদ্রিকা অবাক হয়ে আয়নের দিকে তাকায়, আর তার মুখে লজ্জার এক টুকরো হাসি খেলে যায়। আয়ন তার হাতের আঙ্গুলগুলো আদ্রিকার আঙ্গুলে জড়িয়ে ধরে। দুজনের হাতের স্পর্শে যেন নতুন এক উষ্ণতা ছড়িয়ে পড়ে। আদ্রিকার চুলের কয়েকটা গোছা তার মুখের উপর এসে পড়েছে, আর নীরবে সেই চুলগুলো সরিয়ে দেয়। আদ্রিকার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। আদ্রিকা তার চোখের ভাষা বুঝতে পারে। তার মনের গভীরে এক ধরনের স্নেহ আর ভালোবাসার ঢেউ বয়ে যায়। আয়ন আলতো করে আদ্রিকার গালে স্পর্শ করে, আর তার ঠোঁটের ঠিক কোণায় এক মিষ্টি চুমু এঁকে দিয়ে বলে, আমার জীবনের প্রতিটি সকাল এমন তুমিময় হোক। আদ্রিকা লজ্জা একটু সরে যায়, কিন্তু আয়ান হাত ছাড়ে না। তাই সে আয়নের বুকে মাথা রাখে, যেন এই ছোট্ট মিষ্টি মুহূর্তটি চিরদিনের জন্য ধরে রাখতে চায়। আয়নও তার হাতের আলিঙ্গন একটু শক্ত করে ধরে, যেন এই ভালোবাসার মধুর মুহূর্ত থেকে তারা কখনো বিচ্ছিন্ন না হয়। নীরবতার মাঝে দুজনের হৃদয় কথা বলে। ঘরের বাইরে পাখির কিচিরমিচির ধ্বনি আর নরম রোদের আলো যেন তাদের এই ভালোবাসার মুহূর্তকে আরো সুন্দর করে তুলেছে। বেলা গড়ালে আদ্রিকা দুপুরের রান্না শেষে কেবলই ঘরে এসে আলমারি গোছানো শুরু করেছে। সেই মুহূর্তে রামিসা দরজা থেকে উকি দিয়ে বলে, ভাবি। আদ্রিকা পেছন ঘুরে বলল, হ্যাঁ রামিসা, ভেতরে এসো, কিছু বলবে? রামিসা ঘরে ঢুকে আদ্রিকার পাশে দাঁড়িয়ে বলল, না ভাবি, তেমন কিছু না। আসলে তুমি কি করছো? আদ্রিকা একটু হেসে বলল, এই তো তোমার ভাইয়ের জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। রামিসা ছোট্ট করে বলল, ও। পরক্ষণে আবার জিজ্ঞেস করলো, ভাবি ভাইয়া কখন আসবে? আদ্রিকা মিষ্টি হেসে বলল, প্রতিদিন যেই সময়ে আসে সেই সময়ই। না মানে রাত 10টার আগেই তো আসবে, তাই না? আদ্রিকা একটু ভেবে বলল,
কয়েকদিন আমেরিকায় থাকার কারণে অফিসে অনেক কাজ আটকে আছে রামিসা। রাত 10টার আগে আসতে পারবে না। রামিসা আগের মতোই ছোট্ট করে উত্তর দিল। ও। রামিসার হাবভাব আদিকার কাছে খুব একটা ভালো ঠেকলো না। যে মেয়ে সারা বাড়ি মাতিয়ে রাখে সেই মেয়ে তো মনমরা হয়ে থাকে কেন এখন? মেয়েটা তো এমন চুপচাপ করে থাকে না, কেমন জানি মিয়ে গেছে। রাতের গভীরতা যেন সমস্ত শহরকে একটি অদৃশ্য চাদরে ঢেকে রেখেছে। চারপাশে কোনো শব্দ নেই, শুধু হালকা বাতাসে শোঁ শব্দ কানে আসছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা রামিসার মনে অজানা ভয়ের স্রোত বয়ে যাচ্ছে। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে, যেন এই নীরবতা ভেদ করে কোনো অদৃশ্য বিপদ আসছে তার দিকে। রাস্তায় থাকা স্ট্রিট লাইটের মৃদু আলোয় তার ছায়া আরো দীর্ঘ এবং বিভ্রান্তিকর মনে হচ্ছে। অন্ধকারের মধ্যে সে একা, নিঃসঙ্গ এবং ভীত। প্রতিটি মুহূর্ত তার মনে আরো বেশি আতঙ্কের সৃষ্টি করছে। মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা তার বিপক্ষে, আর সে নিজেই নিজের ছায়া থেকে পালাচ্ছে। সে কাউকে না জানিয়ে আয়ান বাড়িতে ফেরার আগেই বাড়ির পেছনে দরজা থেকে পালিয়ে এসেছে। রামিসা যখন নিজের ভয়ের সাথে লড়াই করছে, ঠিক তখনই দূর থেকে একটা গাড়ির শব্দ শোনা যায়। নীরব রাতের মধ্যে সেই শব্দটা আরো গম্ভীর আর ভীতিকর মনে হয়। রামিসা ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার চোখে আতঙ্ক আর কৌতূহলের মিশে। গাড়ির হেডলাইটের আলো তার দিকে ধেয়ে আসে। এই আলোতে তার মুখটা পরিষ্কার হয়ে ওঠে, ভীত, কাঁপা কাঁপা। গাড়ি ধীরে ধীরে তার সামনে এসে থামে, আর রাজীব গাড়ি জানলা নামিয়ে তাকে দেখে। রাজীবকে দেখে কেন জানি রামিসার ভয় আরো বাড়তে থাকলো। কেন জানি তার মনে হলো এটা ঠিক হচ্ছে না। রাজীব তাকে ইঙ্গিত করে গাড়িতে ওঠার, আর রামিসা ধীরে ধীরে এগিয়ে আসে। তার ভয়ার্ত চোখ দুটো একটু আশ্বাসের সন্ধানে রাজীবের মুখের দিকে তাকিয়ে থাকে। রাজীব বলল, আরে দেরি করছো কেন? তাড়াতাড়ি উঠে পড়ো। রামিসা চুপচাপ রাজীবের পাশে গাড়িতে বসে আছে। গাড়ির ভেতরটা ধীর লয়ে আঁধার হয়ে আসছে। কিছু রাস্তা যাওয়ার পর রামিসা বুঝতে পারলো এটা কোনো সাধারণ জনমানবের রাস্তা নয়। আশেপাশে কোনো আলোর রেখা নেই। রামিসা ভয়ার্ত চোখে বলে উঠল, এটা কোন রাস্তা রাজীব? এটা তো একদম জনমানব শূন্য। রাজীব বাঁকা হেসে বলল, আমি শর্টকাট নিয়ে যাচ্ছি জান, বাট ওয়েট। রাজীবের কথা বলার ধরন রামিসার ঠিকঠাক লাগলো না। হঠাৎ রাজীব রাস্তার একপাশে গাড়ি থামিয়ে দিল। ওই সময় কয়েকটা ছেলে রাজীবের গাড়িতে উঠে পড়লো। রামিসা বুঝতে পারলো না কি হচ্ছে। সে রাজীবকে অবাক হয়ে বলল, এরা কারা রাজীব? আমাদের গাড়িতে কেন উঠেছে? রাজীব ছেলেগুলোর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ভয় পেও না রামিসা, এরা আমার বন্ধু, এরাও যাবে আমার সাথে। বলে রাজীব আবার গাড়ি স্টার্ট করলো। রামিসার এবার হাত পা ভয়ে কাঁপতে থাকলো। একদম ঠিকঠাক লাগছিল না তার। ছেলেগুলোকে দেখতে খুব একটা ভালো মনে হয় না, এমন কামুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। হঠাৎ রাজীব গাড়ি থামিয়ে দিল। প্রথমে রামিসা কিছু বুঝতে পারেনি। সে কাঁপা কণ্ঠে বলল, কি হলো রাজীব? গাড়ি থামালে যে? ধীরে ধীরে রাজীবের মুখের ভঙ্গিমা এবং তার তীব্রতা বদলে যেতে লাগলো। রামিসার মনে অজানা আতঙ্কের ছায়া পড়তে শুরু করলো। তার হৃদস্পন্দনের গতি বাড়ছে। রাস্তার পাশের দৃশ্যগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎ করে রামিসা অনুভব করলো রাজীব সহ বাকি ছেলেগুলো চোখের দৃষ্টিতে কিছু একটা ভয়ঙ্কর লক্ষ্য আছে। তার সারা শরীরে এক ধরনের শীতল ভীতি ছেয়ে গেল। সে বুঝতে পারলো কিছু একটা ভয়ানক হতে চলেছে। তার হৃদস্পন্দন বেড়ে গেল, শরীরের প্রতিটি পেশি সংকুচিত হলো। রাজীব গাড়ির মধ্যে রামিসার দিকে এগিয়ে গেল। রামিসা চিৎকার করে উঠল। গাড়ির ভেতর সেই চিৎকার প্রতিধ্বনিত হলো, কিন্তু বাইরে পৃথিবী তখন শান্ত। এক নির্জন রাস্তা ধরে তারা চলছে। রাজীবের চোখে এখনো হিংস্রতা ফুটে উঠছে। বাকি ছেলেগুলো হাসতে শুরু করলো। সে রামিসার মুখ চেপে ধরতে চাইলো, কিন্তু সেই সময় কেউ তৎক্ষণাৎ রাজীবের মাথায় জোরে এক ঘুষি মেরে রামিসার থেকে সরিয়ে নিল। বাকি ছেলেরাও চমকে গেল। রামিসা তার খিচে বন্ধ করা চোখ খুলে ফেলল। সেই মুহূর্তে গাড়ির সামনে হেডলাইটের আলোয় উদ্ভাসিত হলো এক পরিচিত অবয়ব। সেই আগন্তুকের অবয়বের দিকে তাকিয়ে রামিসা যেন আশার আলো খুঁজে পেল। রামিসা বিড়বিড় করে অস্পষ্ট স্বরে বলে উঠল, হিমেল। হিমেলের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রামিসা খুব তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে। রাজীব তো এক ঘুষি খেয়েই ভয়ে ছিটকে গেছে। বাকি ছেলেগুলো হিমেলের মুখোমুখি হতে চাইল না। এক একটা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পালিয়ে গেল। হিমেলও আটকালো না। তার তো দরকার রাঘব বোয়ালকে। এসব পুঁটি মাছ দিয়ে তার কাজ নেই। প্রথম আঘাত হিমেলই করে। সে ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, কুত্তার বাচ্চা, বলে আঘাত করে রাজীবকে। তার শক্ত মুষ্টি রাজীবের চোয়ালে আঘাত করে।
রাজীব তৎক্ষণাৎ হোঁচটকে পেছনে সরে যায়, কিন্তু তৎক্ষণাৎ ফিরে এসে পাল্টা আঘাত করতে চেষ্টা করে, কিন্তু হিমেল ছিল প্রস্তুত। সে চটজলদি সরে গিয়ে রাজীবের হাত ধরে টেনে তাকে মাটিতে ছুঁড়ে মারে। রামিসা ভয় পুরো গুটিসুটি হয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে হিমেলের মারপিট দেখছে, কিন্তু তার মনে অন্য এক প্রশ্ন উকি দেয়। হিমেল এখানে আসলো কিভাবে? উনি কিভাবে জানলো যে আমি এখানে আছি? উনি কি আমাকে বাঁচাতে এসেছেন? দুজনের মধ্যে তখন তীব্র লড়াই শুরু হয়। রাজীব বারবার চেষ্টা করে হিমেলকে পরাজিত করতে, কিন্তু প্রতিবারই হিমেল আরও শক্ত হয়ে তার সামনে দাঁড়ায়। তারা একে অপরকে আঘাত করে, মাটিতে গড়াগড়ি খায়, একে অপরকে চেপে ধরে রাখে। একের পর এক আক্রমণে রাজীব পেরে উঠতে পারে না। হঠাৎ পকেট থেকে ছুরি বের করে। রামিসা ছুরি দেখে আরও ভয় পেয়ে যায়। রাজীব ছুরিটা হিমেলের দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিমেল তো কাঁচা খেলোয়াড় নয়, সে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। রাজীবের হাত ধরে ছুরিটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ছুরি ধারালো অংশ তার হাতের তালুতে লেগে কেটে যায়। ঝরঝর করে রক্ত ঝরতে থাকে হিমেলের হাতে। হিমেলকে আঘাত পেতে দেখে রামিসা ভয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে ফুঁপিয়ে ওঠে। হিমেল নিজের ক্ষত অনুভব করলেও তা পাত্তা না দিয়ে তার সমস্ত শক্তি দিয়ে রাজীবের মুখে আর একটা শক্তিশালী লাথি মারে, যা রাজীবকে মাটিতে পড়ে যেতে বাধ্য করে। রাজীবের মুখে তখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে, সে নড়াচড়া করতে পারছে না। তবুও হিমেল থামে না, সে আবারও রাজীবকে উঠিয়ে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে আর চেঁচিয়ে বলতে থাকে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।